নিশা বিশির রুমে প্রবেশ করতে আরেফিন রনি চমকে উঠলেন। উত্তেজিত হয়ে বললেন, নিশা তুমি? বাবা তুমি? আরেফিন রনি আর নিশা মুখোমুখি। ঠিক এই সময়ে রিহান বিরক্ত হয়ে বলল, এখানে কি সার্কাস হচ্ছে? আর নিশা, তুমি এমন বিহেভিয়ার কেন করছো? কথাগুলো শুনে নিশা উত্তরে বলল, বাবা আমাকে বলেছিল সে কালকে রাতের ফ্লাইটে সিঙ্গাপুর যাবে, অথচ এখন বাবা এখানে, আবার সকাল থেকে আমার ফোনও ধরছে না, তো এসবের মানে কি? উত্তর, আরেফিন রনি বললেন, আমি ফ্লাইট মিস করেছি আর ফোন বাসায় ফেলে এসেছি মা। এবার নিশা চোখ পাকিয়ে তাকালো আরেফিন রনির দিকে। ঠিক সেই সময় মিস মুন বললেন, তুমি তবে রিহানের হবু বউ? জি, আপনি? আমি মন। রিহান আমাকে বিয়ের প্রতিশ্রুতি দিয়েছে। হোয়াট? নিশা অবাক হয়ে তাকালো রিহানের দিকে। রিহান নর্মালভাবেই নিশার দিকে তাকিয়ে আছে। তা দেখে নিশা রিহানের সামনে দাঁড়ালো। জিজ্ঞেস করলো, উনি যা বলছে তা কি সত্য? রিহান উত্তর করল না। তখন আরেফিন রনি সেই ভিডিওটা ধরল নিশার সামনে। ভিডিওটা দেখে নিশা শক খেলো। রিহানকে উদ্দেশ্য করে বলল, চিটার, তুমি আমাকে চিট করলে রিহান? কেন? তোমার এই বয়স্ক মহিলাকে এত পছন্দ হলো? রিহান উত্তর করলো না কথাগুলো। তা দেখে নিশা আবারও বলল, রিহান আমার কথার উত্তর দাও। আমার সাথে তুমি এমনটা ঠিক কেন করলে? রিহান এবারও চুপ। ওর দৃষ্টি স্থির ফ্লোরের দিকে। বেশ অনেকক্ষণ চুপ করে থাকার পর রিহান হেঁটে হেঁটে দরজার কাছে গিয়ে পর্দা সরিয়ে রুহির হাত ধরে টান দিতে রুহি এসে রিহানের বুকের সাথে বাড়ি খেল। আচমকি ঘটনায় সবাই হতবাক হয়ে তাকিয়ে রইল রুহির দিকে। রুহি নিজেও একটা অপ্রস্তুতকর পরিস্থিতিতে পড়ে গেছে। বুঝতে পেরে মেকি হেসে রিহানের দিকে তাকাতে রিহান চোখ টিপ দিল রুহিকে। এরপর বলতে শুরু করলো, তো এতক্ষণ অনেকে অনেক কথা আমাকে শুনিয়েছে, আমার চরিত্র নিয়েও বেশ কথাবার্তা বলা হয়েছে, জানতে চাওয়া হয়েছে আমি কেন ডাবল টাইমিং করেছি, তাই না? বলেই রিহান রুহির দিকে তাকালো। এরপর রুহিকে বলল, মিস রুহি, আপনার ব্যাগটা একটু দিন প্লিজ। রুহি দিল। রিহান রুহির ব্যাগ থেকে একটা খাতা বের করলো। এরপর সেটা আরেফিন রনির সামনে রেখে বলল, স্যার দেখুন তো খাতার পাতায় কোনো লেখার ছাপ পাওয়া যায় কিনা। আরেফিন রনি বেশ মনোযোগ দিয়ে দেখলেন। এরপর বললেন, হ্যাঁ। এবার রিহান বলল, আমি জানি কোনো ছাত্রীকে লাভ লেটার দিয়েছিলাম স্যার। ওই লেটারটা একটু বের করে মিলিয়ে দেখুন তো, এই যে ওই কাগজের আর এই খাতার কাগজ কি এক কিনা? হ্যাঁ, খাতায় যে লেখা ছাপ সেটাও মিলাবেন। আরেফিন রনি রিহানের কথা মতো কাজ শুরু করে রুহির দিকে রাগান্বিত দৃষ্টিতে তাকালো। তা দেখে রিহান মিস মুনকে জিজ্ঞেস করলো, মিস মুন, আপনাকে আমি বিয়ের প্রতিশ্রুতি দিয়েছি? মিস মুন মাথা নাড়িয়ে হ্যাঁ বললেন। তা দেখে রিহান ওর ফোনটা বের করে একটা ভিডিও ধরলো সবার সামনে। এরপর বলল, এই ভিডিওতে স্পষ্ট দেখা যাচ্ছে মিস মুন আর রুহি একসাথে ভার্সিটির সামনে ক্যাফেতে বসে আছেন এবং তাদের কিছু কথোপকথন আমরা একটু শুনি। ওয়েট। বলে রিহান ভিডিওটা ওপেন করলো, যেখানে রুহির সাথে মিস মুনের সম্পূর্ণ কথা শোনা যাচ্ছে। সব শুনে এবং আরেফিন রনির রাগে বোম হয়ে রুহির সামনে গিয়ে বললেন, তুমি একজন টপার স্টুডেন্ট, পড়াশোনায় এত ভালো হয়েও তোমার চরিত্র এত খারাপ কেন? তুমি কি জানো একজন প্রফেসরের সাথে এমন অনৈতিক কাজের জন্য আমি তোমাকে বহিষ্কার করতে পারি? কথাগুলি রুহি নিচের দিক তাকিয়ে শুনলো। তা দেখে আরেফিন রনি আবারও বললেন, রিহান আমার ছেলের মতো, আমার মেয়ের সাথে সামনের মাসেই ওর বিয়ে হওয়ার কথা, আর তুমি কিনা রিহানের নামেই এমন বাজে অ্যালিগেশন আনলে, আমি তোমাকে আমার ভার্সিটিতে রাখবো না। বলে আরেফিন রনি নিচে আর গিয়ে বসে ফানি খেতে লাগলেন। এই সুযোগে মিস মুন চলে গেলেন। নিশাও কিছুক্ষণ চুপ করে দাঁড়িয়ে থেকে চলে গেল। রুহি এখনো চুপচাপ দাঁড়িয়ে আছে। তা খেয়াল করে রিহান আরেফিন রনির উদ্দেশ্যে বলল, স্যার রুহিকে একটা সুযোগ দিন, হয়তো কোনো কুবাসনা থেকে ও এমনটা করেছে। আশা করছি আজকের পর কোনো শিক্ষকের সাথে এমন আচরণ করবে না। রিহানের কথা শুনে আরেফিন রনি বললেন, ঠিক আছে, আমি রুহিকে একটা সুযোগ দিচ্ছি, কিন্তু একটা কথা মনে রেখো রুহি, এটাই তোমার শেষ সুযোগ, এবার আসতে পারো। বলে আরেফিন রনি চোখ থেকে চশমাটা খুলে রাখলেন আর রুহি হন করে বের হয়ে গেল ভার্সিটি থেকে। 25 দিন পর। এই কয়েকদিনে একবারও ভার্সিটি যায়নি রুহি। তিশার হাজারো জোর করার পরেও রুহি ভার্সিটি যায়নি। তাই আজ তিশা রুহিকে না ডেকে একাই ভার্সিটিতে চলে গেছে। রুহি ঘুম থেকে উঠে দেখে তিশা ভার্সিটি চলে গেছে। রুহি একটা দীর্ঘশ্বাস ফেলে ফ্রেশ হয়ে নেয়। এরপর ল্যাপটপ নিয়ে বসে। তখনই তিশার কল আসে রুহির ফোনে। রুহি ফোন রিসিভ করতেই তিশা বলে, আমি নোটগুলো ভুলে বাসায় রেখে এসেছি রুহি, একটু নিয়ে আসবি? আমি পারবো না।
প্লিজ রুহি। তিশার রিকোয়েস্টে রাজি হলো রুহি। রেডি হয়ে বের হলো ভার্সিটির উদ্দেশ্যে। ভার্সিটিতে পা রাখতে রুহি দেখলো নিশা হনহন করে বেরিয়ে যাচ্ছে। রুহি এবার ভার্সিটির ভেতরে চোখ রাখতে রিহানকে দেখলো একটু দূরে দাঁড়িয়ে আছে। রিহানকে দেখে রুহি চোখ ফিরিয়ে নিলেও রিহান তাকিয়ে আছে রুহির দিকে। রুহি তা বুঝতে পেরে দ্রুত রিহানকে পাশ কাটিয়ে চলে গেল। রুহির যাওয়ার দিকে তাকিয়ে রিহান ভাবল, ও আমাকে ইগনোর করলো, কিন্তু কেন? সেদিনের পর ক্লাসেও আমি রুহিকে দেখিনি, আর আজকে ওকে দেখে তো মনে হচ্ছে না ক্লাস করতে এসেছে। তবে কথাটা বলে রিহান ক্লাসে যাওয়ার জন্য পা বাড়াতেই মার্বেলের উপর পা দিয়ে স্লিপ করতে নিল। সময় মতো নাদিম এসে ধরায় রিহান পড়ল না। নাদিম অবাক হয়ে বলল, এখানে মার্বেল কোথা থেকে এলো? উত্তরে রিহান বিড়বিড় করে কিছু বলল। তা ঠিকভাবে শুনতে না পেরে জিজ্ঞেস করলে নাদিম, কিছু বললি? উত্তরে রিহান বলল, কিছু না, ক্লাস আছে, আমি গেলাম। রাতে রুহি সবেমাত্র রুমে এলো ঘুমানোর জন্য। তা দেখে তিশা বলল, তোর কি কিছু হয়েছে রুহি? না তো, কেন? কেমন জানি চুপচাপ হয়ে গেছিস, আবার ক্লাসও করছিস না। এমনিতে নতুন একটা টিউশনি ধরেছি সকালে, তাই ক্লাসে যাওয়া হচ্ছে না বলে রুহি নিজের চুলে চিরুনি করতে লাগলো। তখনই তিশার চোখে রুহির ঘাড়ে কালশিটের দাগগুলো পড়লো। তিশা জিজ্ঞেস করলো, এগুলো কিসের দাগ রুহি? তিশার প্রশ্ন দ্রুত চুল দিয়ে ঘাড় ডেকে ফেললো রুহি। এরপর বলল, কিছু না, তুই ঘুমাতো, আমার পড়া আছে, আমি পাশের রুমে যাচ্ছি পড়তে বলেই রুহি দ্রুত বই খাতা নিয়ে রুম থেকে বেরিয়ে গেল। পাশের রুমে এসে দরজা লক করে দিল রুহি। এরপর আয়নার সামনে দাঁড়িয়ে চুলগুলো ঘাড়ের এক পাশে এনে তাকালো আয়নার দিকে। রুহির অজান্তেই চোখ থেকে গড়িয়ে পড়লো নোনা জল। রুহি মনে করলো 15-25 দিন আগের ঘটনা। সেদিন রাগে রুহির হুঁশ ছিল না, তাই নিজেকে নিজে আঘাত করে ফেলে। ও তারই দাগ কালশিটে হয়ে গেছে ঘাড়ে পিঠে। রুহি আয়নার দিকে তাকিয়ে দাঁতে দাঁত চেপে বলল, ডক্টর রিহান খান, আপনার দেওয়া দ্বিতীয় অপমানটা আমার জেদ বাড়ানোর জন্য যথেষ্ট ছিল। এবার আপনি প্রস্তুত থাকুন নিজের জীবনের সব থেকে বড় বিপর্যয়ের জন্য। আমি নিজেকে শেষ করে হলেও আপনাকে ধ্বংস করব, এটা রুহির ওয়াদা নিজের কাছে বলে ড্রেসিং টেবিলের উপর সব কিছু ছুঁড়ে ফেললো নিচে। এরপরও নিজেও নিচে বসে হাঁটুতে মুখ গুজলো। বিড়বিড় করে বলল, আমার এতদিনের পরিকল্পনা নষ্ট করেছেন তো কি হয়েছে? এবার যা হবে তা আরও ভয়ানক হবে বলেই রুহি ফোনে নিশার নাম্বারে ডায়াল করলো। দেখলো নিশার নাম্বার ব্যস্ত দেখাচ্ছে। এবার রুহি বিরক্ত হয়ে তুর্যকে কল করলো। অদ্ভুতভাবে তুর্যের নাম্বারও এই মুহূর্তে ব্যস্ত দেখাচ্ছে। হঠাৎ একসাথে দুজনের নাম্বার ব্যস্ত থাকার কারণ কি? কথাটা ভেবে রুহি স্কুটির চাবি নিয়ে বাসা থেকে বের হলো। রুহি পার্কিং থেকে স্কুটি নিয়ে বের হতে রাস্তার অপর পাশে রিহানকে দাঁড়িয়ে থাকতে দেখে অবাক হলো। রিহানকে দেখে রুহি অবাক হয়ে জিজ্ঞেস করলো, স্যার আপনি? রাস্তার ওপর পাশ থেকে উত্তরে রিহান বলল, তোমার বয়ফ্রেন্ড কোথায়? তাকে ডাকো। বয়ফ্রেন্ডের নাম শুনতেই রুহি এক দৌড়ে রাস্তার উপর পাশে ছুটে গিয়ে বলল, আমার বয়ফ্রেন্ড মানে? কিসব বলতেছেন স্যার? রুহির পাল্টা প্রশ্ন শুনে দাঁতের দাঁত চেপে রিহান বলল, তুর্যকে ফোন করো, কোথায়ও জিজ্ঞেস করো। আমি বুঝি না এই ছেলেকে তুমি বয়ফ্রেন্ড বানালে কি করে? ওকে দেখলেই নেশাখরের মতো লাগে। কথাগুলো এক নাগারে বলে রুহির দিকে তাকালো রিহান। রুহি এক দৃষ্টিতে রিহানের দিকে তাকিয়ে আছে। রিহানের কথা শেষ হতেই রুহি বলল, তুর্য আমার বয়ফ্রেন্ড না, আমার বয়ফ্রেন্ড দেশের বাহিরে থাকে। তুর্য আমার শুধু একজন ভালো বন্ধু। জানা আছে ভালো বন্ধুর মানে? এখন তাড়াতাড়ি ফোন করো তুর্যকে। কেন? ও 7 দিন আগে আমার থেকে একটা বই নিয়েছিল, আজ সেটা দেওয়ার কথা, অথচ আজকে সারাদিনেও আমার ফোন ধরেনি, ভার্সিটিও আসেনি, তাই ওকে কল করো। পারবো না, আপনার দরকার আপনি ফোন করে নিন, আমি গেলাম বলেই রুহি স্কুটিতে উঠলো। রিহান গিয়ে রুহির সামনে দাঁড়ালো, বলে, এই মেয়ে কথা কানে যায় না, ফোন করো ওকে, আমার বইটা দরকার, কালকে ভার্সিটি আসার সময় ওকে বইটা আনতে বলতে হবে। তবে রিকোয়েস্ট করুন, তাহলে বলবো। হোয়াট? তোমার মতো এক সুনুফুটির কাছে আমাকে রিকোয়েস্ট করতে হবে? ওকে না করলেন আমি যাবো, শুনুন বলেই রুহি স্কুটি স্টার্ট দিল। রুহি তুর্যকে ফোন করে জিজ্ঞেস করো ও কোথায়। আচ্ছা স্যার বলে রুহি রিহানের হাতে হেলমেট ধরিয়ে দিয়ে বলল, বসুন পিছনে, আমি তুর্যের বাসায় যাচ্ছি, ওকে ফোনে না পেয়ে। আমি পিছনে বসবো? অসম্ভব, তুমি পিছনে আসো। না, আমার স্কুটি আমি সামনে বসবো, আপনি বসলে বসুন, না হলে আমি গেলাম।
রুহির কথা শুনে মুখে বোতা করে ফেলল রিহান। এরপর হেলমেট পরে নিয়ে বসল স্কুটির পিছনে। 30 মিনিট পর রুহির স্কুটি এসে থামলো তুর্যর বাড়ির সামনে। স্কুটি থেকে নেমে আগে হন করে গিয়ে দরজার কাছে এগিয়ে গেল রিহান। সেদিকে তাকিয়ে রুহি বিড়বিড় করে রিহানের গোষ্ঠী উদ্ধার করলো। এরপর রিহানের পিছু পিছু গিয়ে রিহানের মুখ চেপে ধরল পিছন থেকে। আচমকি কাণ্ডে রিহান নিজের সেলফ ডিফেন্সের জন্য হাত পা ছোড়াছুড়ি করতে লাগলো। তা দেখে রুহি বলল, স্যার, এমন করিয়েন না তো, একটু শান্ত থাকেন, বলে রুহি রিহানের মুখ ছেড়ে দিল। রিহান অগ্নিদৃষ্টিতে তাকালো রুহির দিকে। এরপর বলল, এই মেয়ে, তুমি কি চাচ্ছ? আমাকে মেরে ফেলতে? আমার সাথে তোমার শত্রুতা কিসের? সেসব বলার সময় না এটা। আপনি নিজের হাসি কন্ট্রোল করুন, এখনই হাসি দিলে সর্বনাশ হয়ে যেত। মানে কি? এই মেয়ে, তুমি কি পাগল? হাত চলুন, বলে রুহি রিহানকে নিয়ে তুর্যের বাসার পিছনের দরজার কাছে গিয়ে দাঁড়ালো। সাথে সাথে ওদের নাকি বিকট এক গন্ধ এসে লাগলো। রুহি ওড়না দিয়ে নিজের নাক চেপে ধরে রেখে বলল, স্যার, আপনার শরীর থেকে ইঁদুর মরা গন্ধ আসতেছে। হোয়াট? রিহান ফ্লোরের প্লাস জ্বালিয়ে ডানে বামে তাকিয়ে দেখলো ওদের থেকে একটু দূরে একটা ইঁদুর মরে পড়ে আছে। এই মেয়ে, ওই দিকে দেখো। কি? বলতে রুহি রিহানের দিকে তাকাতে পা স্লিপ করে সিট পতাং হয়ে পড়ে গেল। তা দেখে রিহান হতভম্ব হয়ে গেল। বলল, একটা মানুষ এতটা চটপট করে কেমনে? স্যার, চুপ, কারো কথার আওয়াজ শোনা যাচ্ছে। কার? রিহান চুপ করে শোনার চেষ্টা করলো। এরপর রুহিকে বলল, নিশার আওয়াজ না? রুহি সূচক মাথা নাড়ালো। এরপর বলল, আমাকে তুলুন। রিহান রুহিকে উঠিয়ে পিছনের দরজা দিয়ে বাসার ভিতরে ঢুকলো। এরপর পা চেপে চেপে তুর্যর বেডরুমের সামনে দাঁড়িয়ে রুহি বলল, স্যার, এই রুম থেকেই আওয়াজ আসছে। এখানে নিশা কি করছে? হয়তো ভাইয়ের বাসায় বেড়াতে আসছে। ভাই? তুর্য নিশার ভাই না, তুর্য নিশাপুর ফুফাতো ভাই তো। আরে না, তুর্য নিশার কাজিন। ভাই হলে আমি জানতাম। তুর্যের সাথে নিশার কোনো সম্পর্কই নেই। এসব আপনি কি বলছেন স্যার? তুর্য আমাকে বলেছিল নিশা ওর খালাতো বোন, আর মাহিরা নিশার বড় বোনের মেয়ে। আমি ঠিকই বলছি। আজ থেকে কয়েকদিন আগে নিশা মাহিরার জন্য টিচার খুঁজছিল। তখন ও একটা প্রতিষ্ঠানের সাথে যোগাযোগ করে। আমার জানা মতে সেই প্রতিষ্ঠানের সাথে তুর্যর কোনো সম্পর্ক আছে হয়তো। রিহানের কথাটা শুনে রুহি থম মেরে গেল। তা দেখে রিহান জিজ্ঞেস করলো, তুর্যর বেডরুম থেকে নিশার বয়স কিভাবে আসছে? বাস খেয়েছেন স্যার? মানে? উকি দিন একটু দরজার পাকা দিয়ে। আমি এসব করব না, এগুলো ব্যাড ম্যানার্স। আরে রাখুন ব্যাড ম্যানার্স, জলদি দেখুন। রুহি জোড়াজুড়িতে রিহান দরজার আড়াল থেকে ভেতরে দেখার চেষ্টা করলো। দেখলো নিশার কোলের উপর মাথা রেখে শুয়ে আছে তুর্য। দেখে প্রেমিক যুগলই লাগছে। রিহান এই দৃশ্য দেখে চোখ ফিরিয়ে নিল। রিহানের অবস্থা বুঝতে পেরে রুহি বলল, চলুন স্যার, যাওয়া যাক, ওদের ডিস্টার্ব করে লাভ নেই। রুহির কথা শুনে রিহান হন করে বেরিয়ে এলো বাসাটা থেকে। রুহি স্মিথ হাসলো পিছনে দাঁড়িয়ে। রাত বাড়ছে, শীতের তীব্রতাও বাড়ছে। চারিদিকে ঘন কুয়াশায় আবৃত। শীতের ঠান্ডা বাসায় শরীর হিম হয়ে আসছে। ঠিক এমন সময় রাস্তার মাঝখানে দিয়ে হেঁটে চলেছে রিহান। রিহানের পিছু পিছু স্কুটি করে রুহি আসছে। রিহান হাঁটতে হাঁটতে রোড লাইনের নিচে দাঁড়ালো। এরপর বলল, এভাবে আমার পিছু পিছু না এসে বাসায় চলে যাও। রিহানের কথা শুনে রুহি স্কুটিটা রেখে রিহানের সামনে এসে দাঁড়ালো। এরপর রিহানের উদ্দেশ্য বলল, আপনি রাগ করে আছেন? না, আফসোস করছি। কিসের আফসোস? তোমাকে সেসব বলবো কেন? নাই বলতে পারেন, আমি তো জোর করতে পারি না। আচ্ছা স্যার, একটা কথা জিজ্ঞেস করি। বলো। আপনি এখনো বিয়ে করেননি কেন? পরিবারের জন্য। আমার বাবা যেদিন আমার সাথে সব দূরত্ব মিটিয়ে আবার আগের মতো হবেন, সেদিন আমি বিয়ে করব। এই জন্য এখনো বিয়ে করিনি। নিশা আপুর সাথে আপনার কত বছরের প্রেম? 7 বছর। এর মধ্যে বহুবার নিশা বিয়ের জন্য আমাকে ফোর্স করেছে, কিন্তু এই একটা কারণেই আমি নিরুপায়। কথাটা বলে একটা দীর্ঘশ্বাস নিল রিহান। রুহিতা খেয়াল করে বলল, স্যার চলুন, আপনাকে বাসায় পৌঁছে দিই। আমি একাই চলে যাব। বাসায় গিয়ে নিশা আপুর মুখোমুখি হতে হবে ভেবে ভয় পাচ্ছেন? নিশা আর আমি এক বাসায় থাকি না রুহি। আমি থাকি ধানমন্ডি আর নিশা থাকে গুলশান। তাই এই প্রশ্নটা অর্থহীন। তবে হ্যাঁ, মাঝে মাঝে আমি নিশার বাসায় যেতাম সময় কাটানোর জন্য। তবে সেটা মাসে 2 থেকে 3 বারের বেশি না। ও বলেই রুহি স্কুটি নিয়ে চলে গেল। হুট করে রুহির এভাবে চলে যাওয়াটা অবাক করলো রিহানকে। তবুও কিছু বলল না। 7 দিন পর আজ রুহির একটা এক্সট্রা এক্সাম আছে, তাইও ভার্সিটি এসেছে।
ওই দিনের পর রুহির সাথে রিহানের কোনো যোগাযোগ হয়নি। রুহি ভার্সিটি আসলে রিহানের ক্লাস করেনি। রুহি এক্সাম দিয়ে বের হতেই তুর্যর সাথে দেখা হলো। রুহি তুর্যের হাত ধরে সাইডে নিয়ে এসে জিজ্ঞেস করলো, নিশার সাথে তোর সম্পর্কটা কি তুর্য? রুহির এমন পোশাক ঘাবড়ে গেল। তুর্য আমতা আমতা করে বলল, বলবো, তবে তুই প্রমিস কর কাউকে বলবি না। আমাকে তুই চিনিস তুর্য, তাই আমার মনে হয় না প্রমিসের দরকার আছে। তুই বল। আমি আর নিশা 8 মাস আগে বিয়ে করেছি। কি? কিন্তু আমি একজন সিক্রেট সিআইডি অফিসার। একটা কেসের সমাধানের জন্য স্টুডেন্টের ছদ্মবেশে এখানে আছি। আর নিশা আর আমি একই সেক্টরে জব করি। সেখান থেকেই আমাদের সম্পর্কে এমন বিয়ে। তুর্যের কথা শুনে রুহি অবাক হয়ে জিজ্ঞেস করলো, তোরা বিয়ে করেছিস, কাউকে জানাসনি কেন? নিশার বাবার জন্য। তিনি নাকি ঝামেলা করবেন, তাই নিশা এখনই সবটা জানাতে না করেছে। 3 মাস পর আমরা সবাইকে সবটা জানাবো। কথাগুলো বলে তুর্য ফোন কানে নিয়ে চলে গেল। রুহি তবদা খেয়ে ওখানে দাঁড়িয়ে রইল। তখনই কতগুলো স্টুডেন্টকে বলতে শুনলো, রিহান স্যার নাকি অসুস্থ। শুনলাম। কি হয়েছে না আমি জানি না দোস্ত, তবে মনে হয় স্যারের ডেঙ্গু হয়েছে। বিসি স্যারকে এমনটাই বলতে শুনলাম। কথাগুলো বলতে বলতে মেয়েগুলো রুহিকে পাশ কাটিয়ে চলে গেল। সময়টা সন্ধ্যা 7টা। জ্বরের ঘরে শুয়ে আছে রিহান। বিগত কয়েকদিনে রিহানের শরীরের অবস্থা উন্নতি হয়নি বলেই চলে। ব্যাপারটা নিয়ে অবশ্য তেমন ভাবেও নি রিহান। কি দরকার এত ভেবে? কেই বা ওর আছে যার জন্য ওকে বাঁচতে হবে? কথাটা গত কয়েকদিন ধরেই ভাবছে রিহান। আজও শুয়ে শুয়ে এই কথাই ভাবছিল। ঠিক এমন সময় বেল বেজে উঠল। রিহান উঠে দরজার কাছে এগোতেই শুনলো দরজার বাহির থেকে রুহি বলছে, স্যার বেঁচে আছেন? ও স্যার। স্যার? রিহান এক দীর্ঘশ্বাস ছাড়ল রুহির কথাটা শুনে। এরপর দরজা খুলে দিতেই রুহি হন হন করে ভেতরে ঢুকে পড়ল। রিহান দরজা লক করে রুহির সামনে এসে দাঁড়াতেই রুহি বিছানার উপর হাত দেওয়ার চেষ্টা করলো, কিন্তু রিহান উচ্চতায় রুহি বেশ লম্বা হওয়ায় পারল না। তা দেখে রিহান জিজ্ঞেস করলো, তুমি এখানে কেন? আপনি মরে গেলে আমার কি হতো স্যার? কথাটা বলেই রুহি রিহানের দিকে তাকালো। রিহান কিছুক্ষণ চুপ থেকে বলল, আমি তো কাউকে বলিনি আমি অসুস্থ। তুমি জানলে কিভাবে? জেনেছি কোনোভাবে। খেয়েছেন স্যার? না। বসো, আমি তোমাকে কফি এনে দিই। এখন কফি খাবো না। স্যার আপনার বেডরুম কোন দিকে? কেন বলুন না। সামনে গিয়ে বাম দিকে। আচ্ছা। রুহি এক ছুটে চলে গেল। রিহান সেদিকে তাকিয়ে আরও একটা দীর্ঘশ্বাস নিল। তখনই রিহানের ফালতু টিয়া পাখিটা এসে রিহানের কাঁধে বসলো। রিহান ওকে জিজ্ঞেস করলো, কি অবস্থা? নতুন মানুষ। নতুন মানুষ। টিয়া পাখির কথাটা শুনে রিহান বলল, নতুন মানুষ। কথাটা বলে রিহান টিয়া পাখিকে আদর করে দিতে লাগলো। তখনই রুহির চিৎকার কানে এলো রিহানের। ও দ্রুত পায়ে রুমে গেল। দেখলো 3টা কম্বল সহ রুহি চিৎপটাং হয়ে নিচে পড়ে গেছে। রুহির এই অবস্থা দেখে রিহান দাঁত কটমট করে বলল, এই মেয়ে, এসব কি করছো? রুমটা ঠিক করছি স্যার, আর বিসি স্যার আপনার জন্য কিছু ওষুধ পাঠিয়েছে, সেগুলো দিতে এসেছি। ও বলে রিহান কাছে বসলো। রুহি পুরো রুমটা গুছিয়ে রিহানকে বলল, বিসি স্যার বলেছিল আপনার ডেঙ্গু হয়েছে, অথচ আপনি তো ফিটফাট আছেন। মানে কি? না কিছু না বলেই রুহি রিহানের সামনে বসলো। এরপর ব্যাগ থেকে একে একে ওষুধগুলো বের করতে করতে বলল, স্যার এগুলো খেয়ে ঘুমিয়ে যান, দেখবেন সকালের মধ্যে দৌড়াতে পারবেন। লাগবে না, এগুলো তুমি নিয়ে যাও। আর আমি সুস্থই আছি। আমার মধ্যে জাস্ট ডেঙ্গুর কিছু লক্ষণ দেখা গিয়েছে, কিন্তু টেস্টে ডেঙ্গু পজিটিভ আসেনি, তাই এসবের দরকার নেই বলে রিহান বিছানায় গিয়ে বসলো। তা দেখে রুহি মনে মনে ভাবলো, আপনি যে ঠিক কতটা সুস্থ আছেন তা তো আমি দেখতেই পাচ্ছি। ঠিক করে হাঁটতে পর্যন্ত পারছেন না। আমি আসার আগে আপনার ডক্টরের সাথে কথা বলে এসেছি, আপনাকে সুস্থ করে তুলবই আমি তো আপনার শত্রুকে এত সহজে মরতে দিতে পারি না। কথাগুলো ভেবে রুহি রিহানকে বলল, স্যার আপনার পরবর্তী চেক আপ কবে? 3 দিন পর। কেন? এমনি বলে রুহি রিহানকে একটা ওষুধ খাওয়ালো। তা দেখে রিহান জিজ্ঞেস করলো, কিসের ওষুধ এটা? জ্বরের ওষুধ। ভয় নেই, আপনার প্রেমিকের মতো তিল বনে তাল করবো না। শাট আপ, নিজের লিমিটের মধ্যে থাকো বলে রিহান শুয়ে পড়লো। রুহি রিহানের দিকে তাকিয়ে স্মিথ হাসলো। রাত 10:50 বাজে। রিহানের ঘুম ভাঙলো সবে মাত্র। রিহান আড়মোড়া ভেঙে উঠে বসে পড়লো। ওষুধটা খেয়ে ঘুমানোর ফলে জ্বরটা কমেছে, শরীরের ব্যথাও কিছুটা কম। শরীরে আগের তুলনায় একটু ভালো লাগছে এখন। রিহান উঠে দাঁড়াতে নাকে আচারের তীব্র গন্ধ এসে লাগলো। কে এত রাতে আচার বানাচ্ছে? কথাটা মাথায় আসতে রিহানের রুহির কথা মনে পড়লো। রুহি কি তবে যায়নি? কথাটা ভেবে রিহান দ্রুত পায়ে কিচেনের দিকে গেল। দেখলো রুহি ওড়না কোমরে বেঁধে কিছু রান্না করছে। রুহিকে দেখতে পাক্কা গিন্নির মতো লাগছে। রিহান কিছুক্ষণ রুহির কাজকর্ম লক্ষ্য করলো। এরপর গিয়ে জিজ্ঞেস করলো,
করছো কি তুমি? স্যার উঠে পড়েছেন? আমার প্রশ্ন উত্তর এটা না। আমি রান্না করছি স্যার। আপনি কয়েকদিন বাইরে থেকে আনা খাবার খেয়েছেন, যা এই অসুস্থ শরীরে আপনার জন্য বিষের মতো, তাই আমি রান্না করলাম। আমাকে নিয়ে এত ভাবতে কে বলেছে তোমাকে? আর বাসায় যাওনি কেন এখন? কত রাত হয়ে গেছে। যাবো এখন, বলেই রুহি হাত ধুয়ে কিচেন থেকে বের হলো। এরপর টেবিলে খাবারগুলো সাজিয়ে রেখে বলল, সব রেডি, আপনি খেয়ে নিন, আমি যাচ্ছি। বলে রুহি চলে যেতে নিলে রিহান বাধা দিয়ে বলল, ওয়েট, কী হয়েছে স্যার? রাত 11টার বেশি বাজে, তুমি এখন একা যাবে? আমি তো একাই স্যার, আমাকে তো একাই যেতে হবে। না মানে দাঁড়াও, আমি একটা ব্যবস্থা করছি। বলেই রিহান রুমে গেল ফোন নেওয়ার জন্য। এই সুযোগে রুহি আচারের ডিব্বাটা খুলে আচার খেতে লাগলো। 5 মিনিট পর রুহি আচার খাচ্ছে আর রিহান কোনো রকমের মাথা তুলে বসে আছে। তখনই বেল বেজে উঠল। রুহি গিয়ে দরজা খুলতে নাদিমকে দেখলো। নাদিম রুহির দিকে তাকিয়ে হালকা হেসে ভেতরে ঢুকলো। নাদিমের পিছু পিছু রুহিও গেল। নাদিমকে দেখে রিহান বলল, এসে গেছিস তবে? শোন, রুহিকে বাসায় পৌঁছে দিয়ে আয়। বলেই রিহান রুমে চলে গেল। নাদিম রুহিকে উদ্দেশ্য করে বলল, চলো। রুহি নাদিমের সাথে চলে গেল। পরের দিন সকাল 7টা। রুহি পড়ার টেবিলের উপর ঘুমিয়ে আছে। ঠিক এমন সময় দরজায় কেউ খুব জোরে নক করছে। শব্দে তিশার ঘুম ভাঙল। ও উঠে গিয়ে দরজা খুলতেই পুলিশ অফিসার রিবাব তিশাকে জিজ্ঞেস করলো, মিস রুহি আছেন? কিন্তু কি হয়েছে অফিসার? বলছি আগে ওনাকে ডাকুন। আচ্ছা, বলে রুহিকে ডেকে আনলো তিশা। রুহিকে আসতে দেখে রিবাব বলল, আপনার নামে মার্ডার কেস করা হয়েছে মিস রুহি, আপনাকে আমাদের সাথে থানায় যেতে হবে। কি? কাকে মারলাম আমি? অবাক হয়ে জিজ্ঞেস করলো রুহি। উত্তরে রিবাব বলল, ডাক্তার রিহান খানকে মার্ডার করার চেষ্টা করেছেন আপনি, আর তার জন্যই আপনাকে আমরা অ্যারেস্ট করছি। চলুন। কথাগুলো বলেই রিবাব ইশারা করলো এক মহিলা পুলিশকে। সে গিয়ে রুহির হাতে হাত কড়া পরিয়ে দিল। কোনো কিছু বুঝে ওঠার আগেই রুহিকে নিয়ে থানার উদ্দেশ্যে রওনা দিল অফিসার রিবাব। সকাল 9টা। ডক্টর চেক আপ শেষ করে বের হলেন রিহানের কেবিন থেকে। এরপরে কেবিনে প্রবেশ করলো নাদিম। নাদিমকে দেখে রিহান জিজ্ঞেস করলো, তুই রাতে আবার আমার বাসায় এসেছিলি? না। তাহলে আমাকে হসপিটালে আনলো কে? আমি আনিনি, নিশা তোকে হসপিটালে এনেছে। কি? ডাক তুই নিশাকে। ওকে। বলে নাদিম বের হয়ে গেল কেবিন থেকে। 5 মিনিটের মাথায় কেবিনে এলো নিশা। রিহানের পাশে বসে বলতে লাগলো, এখন কেমন আছো রিহান? ভাগ্যিস আমি কাল রাতে তোমার সাথে দেখা করতে গিয়েছিলাম। যদি আমি কালকে না যেতাম তবে কি হতো ভাবতেই আমার ভয় করছে। কেন এসেছিলে? রিহানের এমন প্রশ্ন শুনে থতমত খেল নিশা। কিছুক্ষণ চুপ থেকে আবারও বলল, আমি তো সরি বলেছি রিহান, দেখো মানুষ মাত্রই ভুল করে, আর তাছাড়া আমি এখনও তোমাকে। থামো তো, এসব ঢঙের কথা ভালো লাগছে না। আমি না করেছিলাম তো আমার সাথে যোগাযোগ না করতে, তাও কেন যোগাযোগ করছো? হ্যাঁ করেছি যোগাযোগ, কারণ আমি তোমার কেয়ার করি রিহান। আমি সিসিটিভি ফুটেজে দেখে তোমার মার্ডার কেউ পুলিশে দিয়েছি। হোয়াট? কিসের মার্ডার? তুমি এভাবে অসুস্থ হয়েছ এমনি নাকি? কাল রাতে তোমার বাসায় রুহি এসেছিল আর ওই কিছু করেছে যার জন্য তুমি এমন জ্ঞান হারিয়ে পড়েছিল। ও তো তুমি এসব জানলে কিভাবে? আমি সিসিটিভি ফুটেজ চেক করে জেনেছি। আর তাছাড়া মেয়েটা যাওয়ার সময় হাতে করে একটা ডিব্বাও নিয়ে গেছে, হয়তো ওতে করেই কিছু এনেছিল তোমাকে খাওয়াবে বলে। কথাগুলো বলে রিহানের উপর মাথায় হাত রাখলো নিশা। সকাল 10টা। রুহিকে টেনে নিয়ে যাওয়া হচ্ছে কোর্টে। রুহির চোখ মুখ দেখে বোঝার উপায় নেই ওর বর্তমান মনের অবস্থা। অফিসার রিবাব রুহিকে দেখে বলল, তোমার পক্ষের কোনো উকিল নেই? আর কেস যে করেছে তিনি বেশ বড় উকিল ধরেছেন। যদি সত্যিটা প্রমাণ না হয় তাহলে তোমার বেশ কয়েক বছরের জেল হতে পারে। অফিসার রিবাবের কথা শুনে রুহি ক্রূর হেসে বলল, আমি আপনাকে সব সত্যিটা বলেছি অফিসার, আর ডিব্বাটা কিসের ছিল সেটাও বলেছি। তারপরেও যদি আপনি আমাকে সাহায্য না করেন তবে আমার আর কিছু বলার নেই। আমি কিভাবে সাহায্য করব? আমার যতটুকু প্রমাণ জোগাড় করার আমি তা করেছি, কিন্তু সেগুলোর কোনটাই জোরালো নয়। বাহ, তাহলে তো ভালোই। ডক্টর রিহান খানের জন্যই আমাকে আরও একবার বিনা দোষের জাহান্নাম যন্ত্রণা ভোগ করতে হবে। শেষের কথাগুলো বিড়বিড় করে বলল রুহি, যা রিবাবের কানে গেল না।
এর মধ্যে কোর্টের ভিতর গিয়ে যাওয়া হলো রুহিকে। জজ এসে বসলেন নিজ আসনে। শুরু হলো আদালতের কার্যক্রম। আদালতের হাফ টাইমের ব্রেকে রুহি একটা বেঞ্চের উপর চুপচাপ বসে আছে। এর পাশে রিবব চা খাচ্ছে। বেশ অনেকক্ষণ নীরবতা পালন করে রিবব বলল, তোমার এমন কেউ নেই যে তোমাকে সাহায্য করতে পারবে? না। তুমি একবার তোমার ভার্সিটির বিসিকে ফোন করে দেখো। উনি যদি একবার এসে বলে যে উনি তোমাকে রিহানের কাছে পাঠিয়েছিল, তাহলে তো সমস্যা অনেকটা সমাধান হয়ে যাবে। বিসি স্যার আমাকে পাঠাননি, উনি শুধু আমাকে রিহান স্যারের শারীরিক অবস্থা সম্পর্কে বলেছিলেন। সেসব শুনে আমি নিজেই গিয়েছিলাম, তাই ওনাকে এসবের মাঝে ডেকে লাভ হবে না। তাহলে আর কোনো উপায় দেখছি না। কথাটা বলে রিবব উঠে চলে গেল। গাড়িতে গালে হাত দিয়ে বসে আছে নিশা। ওর পাশে ড্রাইভিং সিটে বসে এলোমেলোভাবে ড্রাইভ করছে রিহান। যে কোনো সময় অ্যাক্সিডেন্ট হয়ে যাবে এমন অবস্থা। তা নিয়ে অবশ্য কোনো মাথা ব্যথা নেই রিহানের। এদিকে রিহানের পাশে বসে নিশার জান উড়ে যাচ্ছে। নিশা মনে মনে দোয়া করে নিয়েছে হয়তো আজই এই গাড়িতেই ওর শেষ দিন। রিহান নিশার দিকে তাকিয়ে গাড়ির স্পিড আরও বাড়িয়ে দিল। বিদে খুব অল্প সময়ে এরা পৌঁছে গেল কোর্টে। গাড়ি থেকে রিহান নেমে নিশাকে নিয়ে দ্রুত কোর্টরুমের ভেতরে গেল। ভেতরে যেতে রিহানের কানে এলো জজ সাহেবের বলা শেষ কথাটি। আর তা বলা হলো, মিস রুহিকে ডক্টর রিহানকে হত্যার দায়ে 6 বছরের। জজের কথা শেষ হওয়ার পূর্বে রিহান বলল, আমার কিছু বলার আছে। রিহানকে দেখে রুহি সহ উপস্থিত সবাই চমকে গেল। রিহান কাঠগড়ায় দাঁড়িয়ে রুহির দিকে এক ফলক তাকিয়ে সব সত্যটা বলল। এরপর নিশাও নিজের ভুল স্বীকার করল। রুহি যখন শুনল নিশা ওর নামে কেস করেছে, তখন ওর রাগ সীমানা ছাড়িয়ে গেল। ও কোর্টরুম থেকে বের হয়ে নিশার সামনে দাঁড়িয়ে সপাটে আর বসলো নিশার ঘালে। এরপর বলতে লাগলো, প্রতারক মেয়ে, আমি তোমাকে নিজের বোনের সম্মান দিয়েছিলাম, কিন্তু তুমি তার যোগ্য নেই। কথাটা বলিয়ে রুহি রিহানকে উদ্দেশ্য করে বলল, প্রেমিকাকে পেয়ে আবারও আমার সর্বনাশ করতে চেয়েছেন স্যার? আমি কালকে আপনার জন্য চিন্তা করে সারা রাত ঘুমাইনি, আর আপনি আমাকেই জেলে দিতে চাইছেন? বাহ, আপনার বিবেকবোধ তো মাশাল্লাহ। কথাগুলো বলেই রুহি যেতে নিলে নিশা পিছন থেকে রুহি হাত টেনে ধরে বলল, তুমি বাড়াবাড়ি করছো রুহি, এটা একটা ভুল বোঝাবুঝি। নিশার কথায় রুহির মন চাইল আরও একটা চর বসিয়ে দিতে নিশার গালে, কিন্তু রুহি তা করল না। নিশার কথার উত্তর না দিয়েই ও চলে গেল। রুহি চলে যেতে রিহান নিজের হাতের ক্যানোলা একটানে খুলে ফেলে হন করে চলে গেল। দূর থেকে সবটাই দেখল রিবব। মনে মনে রুহিকে অ্যাপ্রিসিয়েট জানিয়ে রিবব নিজের কাজে চলে গেল। 15 দিন পর রিহান এখন অনেকটাই সুস্থ, তাই জো ভার্সিটিতে এসেছে। ভার্সিটিতে এসে নিজ শিডিউল অনুযায়ী সবগুলো ক্লাস নিয়ে রিহান বিসির রুমে গেল। বিসি আরিফিন রনি বসে বসে পেপার পড়ছিলেন। ঠিক এমন সময় রিহানকে দেখে তিনি বেশ খুশি হয়ে জিজ্ঞেস করলেন, আরে রিহান যে, কেমন আছো এখন? ভালো আছি স্যার, একটা প্রশ্ন ছিল। হ্যাঁ করো। স্যার, ফার্স্ট ইয়ারের স্টুডেন্ট হৃদিতা জাহান রুহি কি আর ক্লাস করে না? রিহানের প্রশ্নে মুখ কালো করে ফেললেন আরিফিন রনি। কিছুক্ষণ চুপ থেকে তিনি বললেন, রুহি ভার্সিটি থেকে চলে যাওয়ার আবেদন করেছে। কেন? জানি না রিহান, কিন্তু ওকে দেখে মনে হয়নি ও এটা ইচ্ছে করে করেছে। হয়তো কোনো বিশেষ কারণ রয়েছে এর পিছনে। কথাটুকু বলে আরিফিন রনি পেপার পড়ায় মনোযোগ দিলেন। এদিকে রিহান কিছু একটা চিন্তা করে হন করে বেরিয়ে গেল ভার্সিটি থেকে। বিকেল 3টা। রিহান বেল বাজাচ্ছে রুহির বাসার। বেশ অনেকক্ষণ বেল বাজানোর পর রুহি বাতি সে কেউই দরজা খুলল না। তখন রিহান ঘুরে যেতে নিল, আর ঠিক তখনই রিহান কারো হু হু করে কান্নার আওয়াজ শুনল। রিহান কান্নার আওয়াজটা ভালো করে খেয়াল করতেই বুঝলো এটা রুহির কান্নার আওয়াজ। রুহি কাঁদছে কেন? কথাটা ভেবে রিহান আরও জোরে দরজা ধাক্কা দিতে লাগলো। এবার কান্নার আওয়াজটা বন্ধ হলো। কয়েক মিনিটের মাথায় রুহি এসে দরজা খুলে দিল। রিহান রুহিকে ভালো করে পর্যবেক্ষণ করতে দেখলো রুহির গাল দুটো ফোলা, চোখের নিচেও পানি রয়েছে, অর্থাৎ রুহি আসলেই কাঁদছিল। কিন্তু কেন? কথাটা ভেবে রিহান জিজ্ঞেস করলো, কাঁদছিলে কেন? হঠাৎ এমন প্রশ্নে রুহি অপ্রস্তুত হয়ে পড়ল। তা বুঝতে পেরে রিহান কথা ঘুরিয়ে বলল, তুমি ভার্সিটি যাওয়া বন্ধ করেছো কেন? আমি আর ওখানে পড়বো না, অন্য ভার্সিটিতে অ্যাডমিশন নেওয়ার চেষ্টায় আছি। কি, এখন অন্য ভার্সিটিতে তুমি অ্যাডমিশন পাবে বলে ভাবছ? অসম্ভব ব্যাপার এটা, তুমি এই চিন্তা বাদ দাও। আর কাল থেকে ভার্সিটি যাবে না। তর্ক করো না রুহি, আমি ওই ভার্সিটিতে যাব না। কেন যাবে না? আমি বলছি তো যাবে। আপনি বললেই আমার শুনতে হবে কেন? কে আপনি আমার?
রুহির এই প্রশ্নে চুপ করে গেল রিহান। তা দেখে রুহি বলল, দেখুন, আমার থেকে দূরে থাকুন, আমি ভার্সিটি ছেড়ে দিব, তুমি পড়া বাদ দিও না। কালকেই আমি রিজাইন দিচ্ছি, তুমি ক্লাসে জয়েন করিও কালকে থেকে। কথাগুলো এক নাগাড়ে বলে রিহান চলে গেল। রুহি রিহানের যাওয়ার দিকে তাকিয়ে এক তাচ্ছিল্যের হাসি হাসলো। এরপর বলল, দয়া দেখাচ্ছে? আপনার দয়া আমার লাগবে না ডক্টর রিহান খান। আপনার জীবন হেল করতে এসেছি আমি, আর সেটা করবই, কিন্তু আপনার ক্ষতি করে নয়। কথাগুলো বলেই রুহি দরজা লাগিয়ে দিল। এরপর আবারও গিয়ে বিছানায় শুয়ে পড়ল। মুখ ভোঁতা করে রুহি বলল, তিশা তো গেছে ওর বাসায়, আমি একা একা আজকের রাতে কিভাবে পার করব? আমার তো ভয়ানক পেট ব্যথা করছে, ওষুধে শেষ। আল্লাহ, এত বিপদ কেন শুধু আমারই হয়? কথাগুলো বলে রুহি চোখ বন্ধ করলো। রাত 12টা বাজে দরজায় নক করছে বাড়িওয়ালা ছেলে সাইফান। রুহি ভয়ে কুঁকড়ে গেল সাইফানের আওয়াজ শুনে। ও চুপ করে শুয়ে রইল, যেন সাইফান বুঝতে না পারে বাসায় কেউ আছে। সাইফান ছেলেটা ভালো নয়। রাস্তার মোড়ে প্রায় মেয়েদের ডিস্টার্ব করতে দেখা যায় ওকে। রুহির দিকে শুরু থেকেই একটা বাজে নজর রয়েছে সাইফানের, যা রুহি বুঝেছে বহু আগে। আর তাই সাইফানের বাবা মমিন সাহেবকে জানিয়েছিলেন ব্যাপারটা, কিন্তু এলাকার প্রভাবশালী হয় মমিন সাহেব নিজ ছেলেকে কিছু না বলে উল্টো রুহিকে 10টা কথা শুনিয়ে দিয়েছেন। সাইফান চাই রুহিকে বিয়ে করতে। বেশ কয়েকবার প্রস্তাবও দিয়েছে রুহিকে বিয়ের, কিন্তু প্রতিবারই রুহি তা এড়িয়ে গেছে। রুহি আর তিশা অনেক চেষ্টা করেছে অন্য বাসা ভাড়া নেওয়ার, কিন্তু মমিন সাহেবের কারণে পারেনি। তিনি রুহিদের অন্য কোনো বাড়িতে যেতে দিবেন না। ওনার কথায় এলাকায় কেউই রুহিদের বাড়ি ভাড়া দিতে চায়নি। বিদায় এখন এই বাসায় থাকতে হয় রুহিদের। সাইফান অবশ্য একটা রেপ কেসের জন্য কয়েক মাস ছিল না দেশে। বিদেশ শান্তিতেই দিন কাটিয়েছে রুহি, কিন্তু আজ হঠাৎ করে এই ছেলে কেন এসেছে, তাও আবার এত রাতে? কথাটা ভাবতেই রুহির ভয় করছে, কেননা এই এলাকায় সবাই মমিন সাহেবের কথায় উঠে বসে। রুহির চিৎকার করেও যে কোনো সাহায্য পাবে না তা তো রুহির জানা আছে। এখন তাহলে করবি কি ও? ঘড়ির কাঁটা গিয়ে ঠেকেছে রাত 1:10। সাইফান এখনও রুহির দরজার বাহিরেই দাঁড়িয়ে রয়েছে। অন্য কেউ হলে এতক্ষণে চলে যেত, কিন্তু সাইফান যায়নি, কারণ ও জানে রুহি ভেতরে আছে। সাইফানের এই ভাবনা সত্যি করে দিয়েই প্রায় ঘন্টাখানেক পর দরজা খুলল রুহি। সাইফানকে দেখে জিজ্ঞেস করলো, কি চাই? আমার কি চাই তা তো তুমি জানোই, বলে সাইফান রুহিকে সরিয়ে বাসার ভেতরে ঢুকে পড়ল। তা দেখে রুহি রাগান্বিত হয়ে বলল, বের হয়ে যান আপনি। যাওয়ার জন্য তো আমি আসিনি রুহি, এবার আমি গেলে তোমাকে নিয়েই যাব। মানে কি? মানে খুব সোজা, বাবা আমাকে সারা জীবনের জন্য দেশের বাইরে পাঠিয়ে দিতে চায়, আর আমি চাই যাওয়ার আগে বিয়ে করে রেখে যেতে। তো করুন বিয়ে, তুমি রাজি হয়ে যাও। সাইফানের এহেন কথায় রুগীর রাগ বাড়ল, তবুও নিজেকে শান্ত রেখে বলল, আপনি ফালতু কথা রাখুন, বেরিয়ে যান এখনই। আমি বের হব বলে তো আসিনি। সামনের মাসে আমাদের বিয়ে। অসম্ভব। সম্ভব। আজই তুমি আমার সাথে আমাদের মিরপুরের বাসায় যাবে। ওখানের বিয়ের সব জোগাড় করা হবে, এরপর বিয়েটাও ওখানে হবে। তোমার অনুমতির জন্য আমি অনেক দিন অপেক্ষা করছি, আর সম্ভব না। কথাগুলো বলে সাইফান রুহির রুমে গিয়ে একটা লাগেজে রুহির জামা কাপড় নিতে লাগলো। তা দেখে রুহি সাইফানকে ধাক্কা দিয়ে সরিয়ে দিয়ে বলল, সাইফান, আপনি লিমিট ক্রস করছেন, এবার আমি পুলিশে যাব। পুলিশের কথা শুনে সাইফান বেশ মজা পেল। বলল, হ্যাঁ তো যাও না, কে করেছে? আচ্ছা, আমি কি সঙ্গে করে নিয়ে যাব? কথাটা বলে সাইফান হাসতে হাসতে লাগলো। এতে রুহির শরীর জ্বলে যেতে লাগলো রাগে। ঠিক তখনই সাইফান রুহির দিকে গভীর দৃষ্টিতে তাকালো। ব্যাপারটা বুঝতে পেরে রুহি ওড়না দিয়ে নিজেকে ভালো করে ঝুড়িয়ে নিল। তা দেখে সাইফান হাসলো, বলল, হাজবেন্ডই তো হবো তোমার, আমার সামনে এত লজ্জা পেও না। শাট আপ। রুহি রুম থেকে বেরিয়ে যেতে নিলে সাইফান আটকালো। রুহির দিকে তাকিয়ে বলল, আমি চাইছি না বিয়ের আগে এমন কিছু করতে যাতে করে আমার উপর তোমার ঘৃণা তৈরি হয়, তাই চুপচাপ রেডি হয়ে আমার সাথে এসো। আমি আপনার হুমকিতে ভয় পাই না। কথাটা বলেই রুহি সরে যেতে নিলে সাইফান আবারও বাধা দিল। রুহির দিকে তাকালে এরপর ওর হাত দুটো শক্ত করে ধরতে রুহি সাইফানকে সরিয়ে দিল। কয়েক কদম দূরে সরে গিয়ে রুহি বলল, আমি যাব আপনার সাথে, কিন্তু আমার একটা শর্ত আছে। বলো। আমার অনুমতি ছাড়া আপনি আমাকে টাচ করতে পারবেন না। এটা কেমন শর্ত? তুমি আমার হবু বউ হও। হবু বউ আর বউ এক নয়, তাই আমার এই শর্ত। ওকে, মানলাম, চলে এবার। এভাবে হুট করে তো যাওয়া যায় না।
আমার কিছু সময় লাগবে। কতক্ষণ? 10 মিনিট সময় দিন। আচ্ছা, আমি রুমের বাহিরেই ওয়েট করছি, জলদি এসো। কথাটা বলে সাইফান রুম থেকে বেরিয়ে গেল। এদিকে 10 মিনিট পেরিয়ে যায়, 20 মিনিট হয়ে এলো, রুহি রুম থেকে বের হলো না। সাইফানের মনে এবার একটা শঙ্কা হতে লাগলো রুহিকে নিয়ে। তাই ওই রুমের বাহিরে থেকে কয়েকবার রুহির নাম ধরে ডাকলো। কয়েকবার ডাকতে রুহি ব্যাগসহ বেরিয়ে এলো রুম থেকে। এরপর বলল, চলো। সাইফান এক পলক রুহিকে পর্যবেক্ষণ করে নিয়ে বলল, চলো। রাত বাড়ার সাথে সাথে শীতের তীব্রতা বাড়ছে। হুড খোলা রিকশায় রুহির শীত করছে। সাইফান তা বুঝতে পেরে নিজের জ্যাকেটটা খুলে দিয়ে রুহিকে জড়িয়ে দিল। এরপর পকেট থেকে ফোন বের করে বাসায় কল দিল। 20 থেকে 30 মিনিটের মাথায় ওরা পৌঁছালো সাইফানের মিরপুরের বাসায়। রিকশা থেকে নামতে রুহি দেখলো বাসাটা খুব সুন্দর করে সাজানো। রুহি এক পলক সাইফানের দিকে তাকালো। তা দেখে সাইফান হেসে বলল, চলো ভিতরে, চলো। ওরা ভেতরে গেল। রুহিকে দেখে সাইফানের বোন প্রিশা এগিয়ে এসে বলল, ভাবি তুমি আমার সাথে এসো। রুহি প্রিশার সাথে ভেতরে গেল। প্রিশা রুহিকে রুম দেখিয়ে দিয়ে ফ্রেশ হয়ে নিতে বলল। এরপর প্রিশা ড্রয়িং রুমে এসে সাইফানের পাশে বসতে সাইফান ওকে জিজ্ঞেস করলো, রুহিকে বেশি কিছু জিজ্ঞেস করবি না, ওকে এর মতো থাকতে দে। আর শোন, আমি কালকে রুহির পাসপোর্টের জন্য অ্যাপ্লাই করব, তুই সুযোগ বুঝে রুহির ছবি তুলে আমাকে দিস। ঠিক আছে ভাইয়া। আর দাদাভাই এসেছে? না, দাদাভাই এখনো আসেনি, হয়তো কালকে বাবা মার সাথে আসবে। ঠিক আছে বলে সাইফান উঠে নিজ রুমে চলে গেল। এদিকে রুহি জানালা দিয়ে বাইরে দেখলো আর ভাবছে কি করে এখান থেকে পালানো যায়। সাইফানের মতো একজনকে রুহি কখনোই বিয়ে করবে না। সাইফান রক্তটা হলেও মনের দিক থেকে নরম, যা রুহি খুব ভালো করেই বুঝেছে। রুহির ভাবনার মাঝে রুমে কেউ নক করলো। তা দেখে রুহি ছুটে বিছানায় শুয়ে পড়লো চাদর জড়িয়ে। বেশ অনেকক্ষণ নক করার পর সাইফান দরজা ঠেলে ভেতরে এলো রুমে। দেখলো বিছানার উপর রুহি ঘুমিয়ে আছে। ঘুমন্ত রুহিকে দেখে সাইফানের মনে এক শিহরণ জাগলো অনুভূতির। সাইফানের ইচ্ছে করতে লাগলো রুহির ফোলা ফোলা গাল দুটো একটু ছুঁয়ে দেওয়ার, কিন্তু তা তো সম্ভব না। রুহির বারণ আছে বলে কথা। তাই সাইফান নিজের ইচ্ছেটাকে দমিয়ে রেখে পিস পিস করে বলল, আগের থেকে সুন্দর হয়ে গেছো তুমি। এখন তো কোনোভাবেই তোমাকে বিয়ে না করে আমি যাব না। আমাদের বিয়েটা কাল সন্ধ্যাতেই হবে, আর যা তুমি আনবে বিয়ের ঠিক আগ মুহূর্তে। কথাটা বলেই সাইফান হাসলো। এরপর রুহির ফোনটা নিয়ে রুম থেকে বেরিয়ে গেল। সাইফান যেতে রুহি উঠে বসলো। বিড়বিড় করে বলল, অসভ্য লোক একটা, আমাকে মিথ্যে বলে এনেছে যে বিয়ের সামনের মাসে। কত বড় প্রতারক না করলো আমার সাথে। না, আমি আর এখানে 1 মিনিটও থাকবো না, পালাতে হবে আমাকে। কথাগুলো বলে রুহি জানালা দিয়ে ওড়না বেঁধে নিচে নামলো। এরপর পা টিপে টিপে মেন দরজার সামনে যেতে দেখলো রিহান আসছে ভেতরে। রিহানকে দেখে রুহি থমকালো। রিহান এখানে কেন? কথাটা ভেবে রুহি একটা গাড়ির পিছনে গিয়ে দাঁড়ালো। রিহান সেই গাড়ির সামনে এসে দাঁড়িয়ে ডানে বামে তাকিয়ে মনে মনে বলল, রুহির স্মেল পাচ্ছি, কিন্তু এখানে আসবে কিভাবে? দূর, যত সল ভুল বা না। কথাটা বলে রিহান বাসার ভিতরে চলে গেল। তা দেখে রুহি একটা স্বস্তির শ্বাস নিয়ে নিজের হাতের দিকে তাকালো। রিহান যখন দাঁড়িয়ে ভাবছিল, তখন রুহি রিহানের পকেট থেকে বাইকের চাবিটা নিয়ে নিয়েছে। এবার রুহি রিহানের বাইকটা নিয়ে চলে গেল। তো ভিউয়ার্স, গল্পটা খুবই সুন্দর, আশা করছি আপনাদের খুব ভালো লাগবে। গল্পটার পরবর্তী পার্ট খুব শীঘ্রই আসবে। গল্পটাকে নিয়ে একটি গঠনমূলক কমেন্টস করবেন। গল্পটাকে ভালো লাগলে লাইক করবেন, গল্পটাকে শেয়ার করবেন, আর আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করবেন। যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবেন।